ধন্যবাদ আপনাকে। এই ঘোষণাপত্র নিয়ে আমি তো কালকে থেকে এটা নিয়ে একটু সিরিয়াসলি দেখাশোনা করার চেষ্টা করেছি। আমি এটার উপরে একটা একটা ছোট্ট একটা নোট তৈরি করেছি, আমি যদি অ্যালাউ করেন আমি সেই নোটটাই পড়ে শোনাই, তাহলে এটা তাড়াতাড়ি হবে। আমার মতে জুলাই ঘোষণাপত্রটি ছিল একটি অত্যন্ত সূক্ষ্ম রাজনৈতিক দলিল, একটি বলিষ্ঠ রাজনৈতিক দলিল বলে আমি মনে করি, যা 2024 সালের গণ অভ্যুত্থানের পটভূমি, কারণ, ফলাফল এবং ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো গঠনের অভিপ্রায়কে তুলে ধরা হয়েছে। এবং এটার মধ্যে আমি 5টি ইতিবাচক এবং 5টি নেতিবাচক পয়েন্টকে আমি আইডেন্টিফাই করেছি। এখানে আমি সময় সময় দিচ্ছি, 5টি ইতিবাচক পয়েন্ট বলেছি, 5টি নেতিবাচক। আমি সংক্ষেপে বলছি, ইতিবাচক 5টির মধ্যে আমি মনে করি এখানে গণ ইচ্ছার প্রতিফলন হয়েছে। প্রথমত আমরা যে দেখতে পাচ্ছি গতকালকে ওনার বক্তব্যের মধ্যে বা এটা ঘোষণার মধ্যে গণ ইচ্ছার যে প্রতিফলন, সেই প্রতিফলন হয়েছে দীর্ঘকালীন আন্দোলন, সংগ্রাম এবং আত্মত্যাগের রাষ্ট্র স্বীকৃতি দেওয়া হয়েছে। একটি জনগণের সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানবাধিকারের প্রতিশ্রুতির পূর্ণ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ একটি দলিল হিসাবে বাংলাদেশের মানুষের সামনে বহুদিন থেকে যাবে। দ্বিতীয়ত বলছি যে স্বৈরশাসনের বিরুদ্ধে অবস্থান, এটাকে গতকালকে পরিষ্কার করা হয়েছে। ঘোষণাপত্রে একদলীয় শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদ দমন পীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক চেতনার পক্ষে একটি সাহসী পদক্ষেপ। এটাকে আমি মনে করি একটি ইতিবাচক জিনিস। 3 নম্বরে আমি মনে করি সাংবিধানিক সংস্কারের উদ্যোগ। প্রস্তাবে সংবিধানে গণতান্ত্রিক সংস্কারের কথা বলা হয়েছে, যার মাধ্যমে ভবিষ্যতে রাজনৈতিক সংকট এড়ানো এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা সম্ভব হতে পারে। এরকম সম্ভাবনা একটা উনি কালকে ওনার বক্তব্যে আমরা দেখতে পাই। 4 নম্বর যেটা দেখেছি আমরা, আমার কাছে মনে হয়েছে শহীদদের স্বীকৃতি ও ক্ষতিপূরণ। গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি ও আইন সুরক্ষার প্রতিশ্রুতি একটি মানবিক ও ন্যায়সঙ্গত পদক্ষেপ। এটা খুবই মানে প্রয়োজন ছিল এবং এটা উনি পরিষ্কার করেছেন। তাদের মনে করি মানবিক পদক্ষেপটা জনগণের মাঝে একটা ইতিবাচক প্রভাব তৈরি করবে। পঞ্চম যেটা আমার কাছে যে 5টিকে আমি হাইলাইট করেছি, এই জন্য 5টি বলছি। পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকারের অঙ্গীকার। ভবিষ্যৎ পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের অঙ্গীকার বর্তমান বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ওনার যে উন্নয়নের যে ধারাবাহিকতা, উন্নয়নের যে একটা ডক্ট্রিন উনি দিয়েছেন, এটা কিন্তু বিশ্বের সঙ্গে গ্রহণীয়। এই 5টি ছিল মোটামুটি। আমি অনেকগুলো ইতিবাচক পয়েন্ট আরো আছে, কিন্তু আমি 5টাকে আলাদা করেছি। এই 5টি পয়েন্ট আমার কাছে মনে হয়েছে ইতিবাচক বলতে পারি। আমি আমার 5টি এর পাশাপাশি 5টি নেতিবাচক আমি রেখেছি কম্পেয়ার স্টাডির জন্য, আপনাদের জন্য হয়তো ভালো হতে পারে। প্রথমেই ছিল রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ভাষা। ওনার যে ভাষাটা ছিল সেটা ছিল রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ভাষা, যেটা মানুষের কাছে কাম্য ছিল না। ঘোষণাপত্রে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কঠোর, ব্যক্তিকেন্দ্রিক এবং বিদ্বেষমূলক ভাষা ব্যবহার করা হয়েছে, যা দলিলটির নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করতে পারে। উনি তো জাতীয় নেতা, উনি কিন্তু দলীয় নেতা নন। উনি জাতির উঠতে পারতেন, এটা জনগণের একটা প্রত্যাশা। প্রতিপক্ষ থাকবেই, শত্রু থাকবেই। অন্য ভুল হয়েছে বলে তো আমার সঠিকতাটা প্রয়োজনীয় দেখা দিয়েছে। এটা মনে হয় দীর্ঘমেয়াদে একটা পক্ষপাত দুষ্ট থেকে যাবে ওনার বক্তব্যটা। এটা আমার ব্যক্তিগত মতামত। 2 নম্বর হলো রাজনৈতিক প্রতিশোধ বিচারের অঙ্গীকার। শব্দটা আমি বলছি রাজনৈতিক প্রতিশোধ। অতীতের অন্যায় ও নিপীড়নের জন্য দ্রুত বিচারের ঘোষণা রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিত দিতে পারে এবং ভবিষ্যতের জন্য পূর্ণ প্রতিশোধের এবং পরিবেশ তৈরি করতে পারে। এখানে আমি সরকার হিসেবে যখন আমি কাউকে বিচার করার অঙ্গীকার করি, তাহলে সরকার একটা পক্ষপাত দুষ্ট হয়ে যায় এবং সরকার একটা প্রতিপক্ষকে বিচার করার কথা বলতে পারে। বিচারটা ছিল নিরপেক্ষ। আমরা জানি যে বিচার একটা নিরপেক্ষ বিষয়। এখানে সরকার বা বাদীর প্রশ্ন বড় কথা নয়, বিচারটা নিরপেক্ষ ভাবে হবে। কিন্তু ওনার এরকম ঘোষণার মধ্যে এটা আসাটা, এটা একটা প্রতিশোধমূলক হিসাবে অনেকে ভবিষ্যতে হয়তো এটাকে চিহ্নিত করতে পারে, আমার কাছে মনে হয়েছে। আরেকটা জিনিস মনে হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পূর্ণ গঠনের অস্পষ্টতা। যদিও সংস্কারের কথা বলা হয়েছে, কিন্তু কোন কাঠামোতে এবং কিভাবে
এই রূপান্তর বাস্তবায়ন হবে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। উনি সংস্কারের কথা বলেছেন, কিন্তু কিভাবে করবেন এটা এখানে উনি ব্যক্ত করতে পারেন নাই। 4 নম্বর বলছি, বিদেশি রাষ্ট্র ও শক্তির বিরুদ্ধে অভিযোগ। তিনি কিন্তু কোনো সুনির্দিষ্ট কোনো রাষ্ট্র বলেন, বিদেশি শক্তি, তার মানে এনিবডি আদার দ্যান বাংলাদেশ। বিদেশি শক্তি বলতে সবাইকে উনি মিন করতে পারেন, এটা অনেকে এইভাবে নিতে পারে। উনি বলেছেন ঘোষণাপত্রে বিদেশি রাষ্ট্র ও বহিঃশক্তির বিরুদ্ধে প্রভুত্বের অভিযোগ রাজনৈতিক ও কূটনৈতিক জটিল পরিস্থিতি তৈরি করতে পারে, যা আন্তর্জাতিক সম্পর্কের জন্য ঝুঁকিপূর্ণ। উনি কিন্তু সুনির্দিষ্ট করেন নাই। উনি বলছেন বহিঃশক্তির প্রভাব এবং যারা প্রভুত্ব করতে চায়, প্রভুত্ব করার জন্য তো অনেক রাষ্ট্রই আছে, তারা এটাকে ইতিবাচক ভাবে নিবে না, তাদের প্রতি একটা ওয়ার্ড অফ ওয়ার্নিং দেওয়া হলো। ফলে কিন্তু আপনি বিদেশে বন্ধু কম হারাবেন, অবিশ্বাসটা বিদেশির সঙ্গে বৃদ্ধি পাবে। ওরা যখন আপনাকে কোনো কিছু চাপ দিবে, তখন 5 নম্বরটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ঘোষণাপত্রের আইনগত গ্রহণযোগ্যতার ঝুঁকি রয়েছে। যেহেতু এটি একটি গণ অভ্যুত্থান থেকে উদ্ভূত দলিল, আমি রিপিট করছি কথাটা এখানে, যেহেতু এটি একটি গণ অভ্যুত্থান থেকে উদ্ভূত দলিল, উনি কিন্তু বিপ্লব বলেন নাই, খেয়াল করে দেখেন, এটা গণ অভ্যুত্থান থেকে উদ্ভূত দলিল, তাই আন্তর্জাতিক আইন বা বিদ্যমান সংবিধান অনুযায়ী, আমি আবার বলছি, আন্তর্জাতিক আইন ও বা বিদ্যমান সংবিধান অনুযায়ী এর বৈধতা ও দীর্ঘস্থায়ী প্রভাব নিয়ে প্রশ্ন উঠতে পারে। আমরা আগে থেকে বলে আসছি, যদি এটা বিপ্লবী সরকারের ঘোষণাপত্র হইতো তাহলে আপনি এটাকে একটা আইনগত বা গ্রহণযোগ্যতা ভিত্তি দিতে পারতেন, কিন্তু আপনি বারবার কালকে বলেছেন গণ অভ্যুত্থান, আপনি কিন্তু বিপ্লবের কথা বলেন নাই। তো গণ অভ্যুত্থান হলে কিন্তু আইনগত হয়ে যায় না, বিদ্রোহীরা কিছু করলে সেটা আইনগত হয়ে যায় না, সেটা আইনের মধ্যে নিয়ে আসতে হবে। তো উনার এই ঘোষণাপত্রটাকে আইনগত গ্রহণযোগ্যতার মধ্যে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন। না, উনি তো বলেছেন যে এটাকে সংবিধানের তফসিল হিসাবে অন্তর্ভুক্ত করা হবে। এখানে তো আইনগত গ্রহণযোগ্যতার প্রশ্ন, উনি তো ব্যক্তি হিসেবে বলেছেন, বাধ্যবাধকতা নাই। উনি তো বর্তমানে উনার তো আইনগত ভিত্তি নাই, উনি তো এটাকে প্রোক্লামেশন করেন নাই, উনি গেজেটের নোটিফিকেশন করেন নাই, উনি একটা বক্তব্য দিয়েছেন, প্রস্তাব দিয়েছেন। এটা তো প্রস্তাবনা, ঘোষণাপত্র। এটা তো বিপ্লবী সরকার ঘোষণাপত্র না। উনি সেই সাংবিধানিক সরকার, এবং এটা অন্যের কাঁধে দিয়ে দিচ্ছেন যে তোমরা সেটা আইনে পরিণত করবা। ফলে এটা গ্রহণযোগ্যতা নিয়ে এটা প্রশ্ন আমার কাছে মনে হয়েছে। আপনারা হয়তো ঠিক আছে, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আসলে মানে খুবই আপনার যে বিশ্লেষণ এবং এটা নিয়ে 30 সেকেন্ড দিলে আমি একটা উপসংহার আনতে চাই। আমি বক্তব্যটা দিলাম, একটা উপসংহার আনতে চাই, যেহেতু আমি পক্ষে বিপক্ষে দুইটা পয়েন্টে বললাম। আমি নিরপেক্ষ অবস্থান থেকে 5টা গুড পয়েন্ট, 5টা ব্যাড পয়েন্টকে আমি সিলেক্ট করেছি, সো দ্যাট আপনারা তুলনা করে দেখবেন, জাতি তুলনা করে দেখবে সবাই। উপসংহারে বলতে চাই, জুলাই ঘোষণাপত্র একটি ঐতিহাসিক মোড় ঘোরানো দলিল হিসাবে বিবেচিত হতে পারে। আর এর ভাষা, দৃষ্টিভঙ্গি ও বাস্তবায়ন কাঠামো অধিকতর ভারসাম্যপূর্ণ সমন্বিত হলে এটি গণতন্ত্র ও শাসন সংস্কারে আরো কার্যকর ভূমিকা রাখতে পারবে। এটা ঐতিহাসিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ রাজনৈতিক রূপান্তরের মাঝে একটি সংযোগ রেখা টানার প্রয়াস হলেও এর বাস্তবায়ন নির্ভর করবে জনগণের আস্থা, আন্তর্জাতিক সমর্থন ও অন্তর্বর্তী সরকারের দূরদর্শী নেতৃত্বের উপর। আমি প্রেসাইজ হওয়ার জন্য লিখতে দিলাম, প্রেসাইজ হওয়ার জন্য আমার ভাষাটা এদিক সেদিক না হয়ে যায়, যাতে আপনারই বক্তব্যটা একটা দল হিসাবে থেকে যায়, এবং আপনি যে আমরা যে সঠিকভাবে জিনিসটা করতে পেরেছি, এই জন্য আমি 5টা গুড পয়েন্ট, 5টা ব্যাড পয়েন্ট নিয়ে তুলনামূলক ভাবে আমি আশাবাদী যে এটা একটা ভালো দলিল হতে পারে, এবং এটা আমাদেরকে নতুন দিক নির্দেশ দিতে পারে, এবং এইটাকে ভিত্তি করে আমরা সামনের দিকে আগাতে পারি, নেতিবাচক ভাবে না দেখে আমরা এটা নিয়ে আগাতে পারি। কাজে আমি মনে করি, আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর ইউনূসকে সবার শেষে, এবং সকল রাজনৈতিক দলগুলোকে, তারা একটা ঐক্যমত্যে পৌঁছতে পেরেছে, এবং ঐক্যমত্যে ধরে রেখে বাংলাদেশটাকে একটা
সুন্দরের দিকে নিয়ে যাবেন, এটাই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে জনগণের প্রত্যাশা থাকবে। আমি তো থাকবেই, এবং আপনারও সমর্থন আমি কামনা করব। ধন্যবাদ।